নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। দ্বিতীয় দফা এবং শেষ দফার নির্বাচন শেষ হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আহ বিশেষ অতিথি মইদুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। মইদুল বাবু, আপনাকে স্বাগত। আহ 6টা বেজে গেছে, যদিও 6টা রিপোর্ট আমার পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি, একবার দর্শকদের জন্য একটু বলে দিই। 9টা পর্যন্ত ভোটের হার ছিল 18.39%। 11টা পর্যন্ত 39.97%। দুপুর 1টা পর্যন্ত ভোটের হার ছিল 61.11%। দুপুর 3টে পর্যন্ত 78.61%। বিকেল 5টা পর্যন্ত ভোটদানের হার 89.99%। 21-এ অর্থাৎ 2021 সালে বিকেল 5টা পর্যন্ত 78% ভোট পড়েছিল। আপনি নিশ্চয়ই সকাল থেকে অবজার্ভ করছেন। এখনো পর্যন্ত অবজারভেশন কি বলছে? ভোটের হার তো এবার যথেষ্ট বেশি। হ্যাঁ, ভোটের হারটা তো বেশি হওয়ার তো এটা তো সবাই ভাবছিল, আমিও এটা আশা করেছিলাম যে 90% টাচ করে যাবে। কারণ এসআইএর পরে প্রত্যেকটা রাজ্যে যে ভোটগুলো হয়েছে, সেটা আপনার আসাম বলুন, তামিলনাড়ু বলুন, পুডুচেরি বলুন, এই সব রাজ্যগুলোতে এসআইআর এর পরে ভোটের হার বেড়েছে। ফলে এখানেও ভোটের হার বাড়বে, কারণ এই যে এএসডিডি যে লিস্টটা ছিল, অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট এবং ডেড, এই যে এই ভোটার গুলো তো আপনার ডিলিশন হয়ে যায়, যার ফলে আপনার টোটাল যে ভোটার গুলো, মানে যাকে বলে একদম জেনুইন ভোটার্স বলতে গেলে যাবে, তারাই থেকে গেল লিস্টে। হ্যাঁ, যদিও যদিও লক্ষ লক্ষ জেনুইন ভোটার্স এখনো বাইরে, মানে তারা ভোটটা দিতে পারলেন না। এটা বলা যেতে পারে যে এই নির্বাচনটা সেদিক থেকে অত্যন্ত প্রহসনের নির্বাচন। তার কারণ হলো যে আপনার প্রায় 35 লক্ষ মানুষ, তারা বৈধ নাগরিক, তাদের ডকুমেন্টেড আছে, তারা তাদের ড্রাফট করে নাম ছিল, তারা সবাই ম্যাপড, কিন্তু তাদের অ্যাপিলেটে যেতে হলো। এবং দেখা যাচ্ছে অ্যাপিলেট ট্রাইব্যুনালেও দেখা গেল যে প্রথম পর্বে 142 জন এবং পরের পর্বে 1468 জন, এদেরকে ছেড়ে দেওয়া, মানে এদেরকে ইনক্লুড করা হলো, এদের ভোটার লিস্টে ঢুকে গেল ফাইনাল। এবং এদের সাকসেস রেটটা, ইনক্লুশন রেটটা হচ্ছে 99%-এর ওপরে। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা হয় জোর করে টার্গেট করে কিছু মানুষকে বাদ দেওয়া হয়েছিল, অথবা জাস্ট পিওর অ্যাডমিনিস্ট্রেটিভ ইনএফিসিয়েন্সি, তার জন্য বাদ দেওয়া হয়েছিল। মানে এটার জন্য মানুষ ইলেকশন কমিশন শুধু ক্ষমাই চাওয়া উচিত না, সুপ্রিম কোর্টের একটা বড় ইন্টারভেনশন দরকার। কারণ যে রকমের ধরনের এত মাস ডিলিশন এবং জেনুইন ভোটার্স যারা, হ্যাঁ, এটা কিন্তু গণতন্ত্রের আমরা সত্যি প্রহসন। আমাদের আজকে ভারতবর্ষের মানে মাথাটা নিচু হয়ে গেল সারা পৃথিবীর সামনে। সারা পৃথিবীকে আমরা বলতাম যে আমরা অত্যন্ত গর্ববোধ করি ভারতবর্ষ একটা বৃহৎ গণতন্ত্র। এটা কিন্তু সেই গণতন্ত্রের চেহারা নয়। যেভাবে নির্বাচন কমিশনার তৈরি করা হলো সুপ্রিম কোর্টের বিচারপতিকে বাদ দিয়ে, কারণ সুপ্রিম কোর্টের বিচারপতি একটা সিলেকশন কমিটিতে থাকতেন 2023 সাল পর্যন্ত, 23-এর বিলে সেটা বাদ দিয়ে দেওয়া হলো, পুরোটাই সরকার পক্ষের লোক হবে। এটাই হলো যে কথাটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলে কোনো বিষয় যেটা আপনার পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টেও নেই, 1960 সালের ইলেকশন কমিশনের যে রুলস ছিল সেইটাতেও নেই। জোর করে একটা ইন্টেন্সিভ রিভিশনকে একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করে একটা করা হলো, এবং সেন্সাস না করে করা হলো। জেনারেলি সেন্সাসের পরে করা, লাস্ট টাইম তাই হয়েছিল 2001-এর সেন্সাসের পরে, 2001-এর সেন্সাসের পরে 2002 থেকে 2004, এবং 2 বছর লেগেছিল সারা ভারতবর্ষে আপনার এসআইআরটা করতে। তো এটা তো অত্যন্ত সেদিক থেকে দুঃখজনক। আমার কাছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ হবে এই নির্বাচনের এই ফেজটার ক্ষেত্রে, যে গতবারের যে প্রথম পর্বের যে ভোটটা উত্তরবঙ্গে এবং পশ্চিমাঞ্চলে হয়েছে, সেই ভোটের মধ্যে দেখা যাচ্ছে 93%-এর উপরে ভোট পড়েছে। কিন্তু মহিলা ভোট খুব গুরুত্বপূর্ণ, মহিলা ভোটের 2% ভোট তারা পুরুষদের তুলনায় বেশি দিয়েছে। এটার কিন্তু একটা নির্বাচনী যে আউটকাম, নির্বাচনের যে গতি প্রকৃতি, এটা পরিবর্তন করে দিতে পারে। তার কারণটা হলো যে এক হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী, যিনি মহিলা কেন্দ্রিক বিভিন্ন ধরনের আপনার এই ক্যাশ ট্রান্সফার প্রকল্প, ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার, সেইটাকে তিনি দিয়েছেন এবং ডেলিভার করছেন। এবং তার সঙ্গে আপনার এই যে মহিলাদের বিরুদ্ধে যে সমস্ত কুরুচিকর কথাবার্তা বিজেপির বিভিন্ন জায়গা থেকে আসছিল, এবং হিন্দি বেল্টে লাস্ট টাইম যে ভোটের আগের দিনও মানে গতকালও যেরকম হলো,
সেটা তো একটা অত্যন্ত বেদনাদায়ক এবং খুব খারাপ একটা জিনিস, খুব নিম্ন রুচির একটা পরিচয় দিয়েছে। এরকম ধরনের পশ্চিমবঙ্গে এইসব ভোট আগে হতো না, যেখানে এইসব বিষয় নিয়েও কথা বলতে হচ্ছে আর কি। কারণ আপনাকে এটা রেসপন্ড তো করতেই হবে, আপনি তো ইগনোর করতে পারেন না না পুরোটাই। না, সম্ভব নয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো যেটা হলো যে আমার মনে হয় যে এবারেও হয়তো যে দেখা যাক যে ফাইনাল ফিগার যে মহিলা ভোটটা বেশি পড়ছে কি পড়ছে না প্রথম পর্বের মধ্যে, তার মধ্যে তারটা এটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে চলেছে এই নির্বাচনে। একটা প্রশ্ন অনেকেই জিজ্ঞাসা করছেন বা সমাজ মাধ্যমে পোস্ট করছেন, যে ভোটের হার, শতাংশের হার যেহেতু বেশি, সেক্ষেত্রে নাকি সরকার পরিবর্তনের সম্ভাবনা প্রবল। এমনটা কি আপনি মনে করেন, বা এটা কি সম্ভব? না, এটা এটা একটা অত্যন্ত, যাকে বলে যারা সেফোলজি সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই, তারা হচ্ছে সেফোলজি দিয়ে জ্ঞান দিতে গেলেই যা হয় তাই হয়েছে আর কি। এবং অল্প বিদ্যা ভয়ঙ্করী বলতে গেলে যা ভয়ঙ্কর। হয় তাই, অল্প বিদ্যা ভয়ঙ্করী বলতে গেলে যা হয় তাই তাই হচ্ছে। এবং আমাদের দেশে তো ক্রিকেট এবং রাজনীতি নিয়ে সবাই এক্সপার্ট কমেন্টারি, সেখানে তো মানে আমাদের মতো কোনো রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকরা কোনো পাত্তাই পাবে না আর কি। হ্যাঁ, কারণ মানুষ তো অলরেডি কনভিন্স, মানুষের মধ্যে তো অলরেডি মানে সে ক্লোজড হয়ে বসে আছে আর কি। সে একটা পার্টিকে ভালোবাসে কিংবা কোনো একটা পার্টিকে ঘৃণা করে। হ্যাঁ, ফলে সে তার মতো করে যুক্তি সাজানোর চেষ্টা করে। কিন্তু একদম যদি আহ, আহ, বৈজ্ঞানিক দিক থেকে দেখেন কিংবা মানে যদি পূর্বতর নির্বাচনগুলোর যে ভোটার টার্ন আউটের সঙ্গে রেজাল্টের যদি আপনি তুলনামূলক বিচার করেন, দেখবেন এরকম কোনো ডিরেক্ট লিঙ্ক খুঁজে পাওয়া যায় না যে হায়ার ভোটার টার্ন আউট মানে সরকার চেঞ্জ হবে, এরকম কোনো ধরনের ডিরেক্ট লিঙ্ক পাওয়া যায় না। এরকম অনেক সময় হয়েছে যে হায়ার ভোটার টার্ন আউট মানে ইনকামবেন্ট সরকার আরো বেশি সিট বেশি ভোট নিয়ে আসছে, এরকম হয়েছে। এবং এবারের নির্বাচনটা সেই দিকে যাবে কি যাবে না সেটা একটা বড় প্রশ্ন। তবে এইটুকুনি আমি বলতে পারি যে এক্সিট পোল এগুলো গত 2021-16 এইসবই অনেক সময় দেখাতো যে দুটো পার্টি 100-র উপর সিট পাচ্ছে। হ্যাঁ, এটা এক্সিট পোল গুলো 2016তেও দেখিয়েছিল, 2021-এও দেখেছিল। আমি বড় বড় এক্সিট পোল গুলোর কথা বলছি। কিন্তু 1971 সালের বিধানসভা নির্বাচনের পর এরকম কোনো এক্সিট পোল, এরকম কোনো আপনার নির্বাচন হয়নি, বিধানসভা নির্বাচন হয়নি যেখানে এই ঘটনা ঘটেছে যে দুটো পার্টি 100-র উপর সিট পাচ্ছে। হ্যাঁ, শেষ হয়েছিল 1971 সালে যখন সিপিএম 113টা সিট পায় এবং সেই সময় কংগ্রেস রিকুইজিশনিস্ট ছিল, মানে ইন্দিরা গান্ধীর যে কংগ্রেস, তারা পেয়েছিল 105টা সিট। তারপর থেকে 72 সাল থেকে যে কটা বিধানসভা নির্বাচন হয়, প্রত্যেকটা নির্বাচনে যারা জিতেছে, শাসক পক্ষ জিতুক কি বিরোধী পক্ষ জিতুক, তারা 2/3 মেজরিটি নিয়ে নিয়েছে, অর্থাৎ 2/3 নিয়েছে, যেটা মিনিমাম 196। সব থেকে লাস্ট ছিল মানে সব এই ফিগারের মধ্যে সব থেকে শেষ ছিল 2001-এ, যখন বামফ্রন্ট আপনার 2000 ফিরে আসলো। সেইটা হচ্ছে আপনার ষষ্ঠ বামফ্রন্ট সরকার 2001-এ, সেই সময় হচ্ছে 199টা সিট পেয়েছিল। এটা একটা বড়, এটা একটা ট্রেন্ড। দ্বিতীয় যেটা ট্রেন্ড হলো যে যারা আরেকটা তৃতীয় ট্রেন্ড, এটা হচ্ছে যে লোকসভা ভোট যারা জেতে তারাই পরবর্তীকালে বিধানসভা ভোটটা জেতে। অর্থাৎ বাংলায় হঠাৎ করে ওভারনাইট চেঞ্জ হয় না। বাংলায় লং টার্ম ট্রেন্ড হলো যে 4-5 বছর 10 বছর ধরে একটা সিগন্যাল, একটা সিমটম থাকে। এটা 67 থেকে 77-এর মধ্যেও এই সিগন্যাল সিমটম গুলো ছিল আর কি। 67-তে প্রথমে একটা যুক্তফ্রন্ট সরকার হচ্ছে, আবার একটা 69-এ যুক্তফ্রন্ট সরকার হচ্ছে, আবার 71-এ গিয়ে হাংবার অ্যাসেম্বলি হয়ে যাচ্ছে, তারপরে 72-এ একটা রিগড নির্বাচন হচ্ছে যেখানে বামফ্রন্ট আপনার ধরুন উইথড্র করে নিচ্ছে ক্যান্ডিডেট, জ্যোতিবাবু বরানগরে হেরে গেলেন, কিন্তু রেজ্জাক মোল্লা জিতলেন। এইবার এটার পরে তারপর আবার 77-এ কিন্তু যখন উড়ে গেল কংগ্রেস, তারপর কংগ্রেস কিন্তু ব্যাক করতে পারলো না, মানে তারা এই রাজ্যে আর ফিরতেই পারলো না। এবং তারপরে প্রত্যেকটা নির্বাচন হলো যে 77-এর প্রথমে মার্চের নির্বাচন, সেখানে কংগ্রেস হারলো আর বামেরা জিতে গেল। তারপরে ঠিক এইটা যেহেতু লোকসভাটা আগে জিতেছে, তারপরের যে বিধানসভাটা জুন মাসে 3 মাস, যেখানে বামেদের সঙ্গে কেন্দ্রের যে সরকারি পার্টি জনতা পার্টি ছিল, লোকদল ছিল, তাদের সঙ্গে কোনো অ্যালায়েন্স না হওয়া সত্ত্বেও তখন বামফ্রন্ট জিতেছে। আবার যখন এটা পুরোটা কন্টিনিউ করে যারা লোকসভা জিতেছে তারা বিধানসভা জিতেছে, মানে মেজরিটি সিট এই স্টেটে।
হুম। ইনক্লুডিং 84 নির্বাচনে যখন কংগ্রেস 16টা পেয়েছিল এবং ওরা বামফ্রন্টরা পেয়েছিল আপনার 26টা। এইটাই ধরুন আপনার 2019-এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনার এই মেজরিটি সিট কিন্তু তৃণমূলই জিতলো, 22টা সিট, আর বিজেপি 18, কিন্তু আপনি বিধানসভা ট্রেন্ডটার কথা বলছেন। আমি হ্যাঁ, ট্রেন্ডটা হ্যাঁ। বলছি। হুম। ফলে আমি পরিবর্তন একটা আবার যখন প্রশ্ন করতে চাইবো, আপনি নয় এতক্ষণ তৃণমূল জিতেছে, 11 তৃণমূল জিতেছে, ফলে এইটা আপনি যতক্ষণ এতক্ষণ আছে যে আগে কথাটা লোকসভা। হুম। বলছিলেন যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা, একটু আগে আমরা দেখেছি এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট কেন্দ্রে গেছেন ভোট দিতে, এবং তিনি বলেছেন যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরাই জিতছি। কি বলবেন? হ্যাঁ, এটাই এটাই স্বাভাবিক, মানে এটা হচ্ছে ট্রেন্ড, এটাই হচ্ছে উনি লং টার্ম ট্রেন্ডের কথা বলেছিলেন। ওনার যে টার্গেট ছিল যে এই হুম, 26-এ, এবারে 26-এ 226, এই যে ট্রেন্ডটা, হুম, হুম, এটা হুম, ওনার টার্গেট ছিল। সেইটা হুম, দেখা যাক সেইটা কতটা উনি কাছাকাছি যান, এটা একটা। আর দ্বিতীয়ত, যদিও ব্রাত্য বসু, কুণাল ঘোষ এরা বলছেন যে 1987 সালের যে রেকর্ডটা ছিল লেফট ফ্রন্টের, হুম, 251টা সিট এবং 52% ভোট, মানে এটা হুম, 87 সালের লেফট ফ্রন্টের সব থেকে হুম, হুম, এবং এবার এই রাজ্যের সব থেকে বৃহৎ হিস্ট্রি আর কি। ওটা হুম, এমন একটা নির্বাচন ছিল যে নির্বাচনটা ওই রাজীব গান্ধীর ডাইং সিটি, কলকাতা যে ডাইং সিটি, তার একটা জবাব ছিল আর কি। 84 হুম, সালে বলেছিলেন। তারপর তো ওই কেন্দ্র রাজ্য একটা বন্টন নিয়ে অনেক লড়াই আন্দোলন চলে, তারপর 87 সালে হুম, লেফট ফ্রন্ট ওরকম একটা সিটে যায়। এই টেমপ্লেটটা, যে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই, বঞ্চনা রাজ্যের, এই এই টেমপ্লেটটা সিপিএম এর থেকে, এই টেমপ্লেটটা হচ্ছে এখানে মমতা ব্যানার্জি এখন ইমপ্লিমেন্ট করছে হুম, এখন। এবং এখানে অমিত শাহ অলরেডি ইলেকশন ক্যাম্পেইনে বলে দিলেন যে কলকাতা ইজ সিটি অফ স্লামস। সিটি অফ ক্লাব। হুম, যদিও কি এটা নিয়ে অনেকে সেন্টিমেন্টাল, কারণ কলকাতা শুধু স্লামস নেই, কলকাতায় প্রচুর হাই রাইজেস হয়েছে গত 15 বছরে, অনেক স্লাম ডেভেলপমেন্ট হয়েছে। মানুষ হুম, কিন্তু মানে এটাকে ওরকম ভাবে খুব খারাপ চোখে দেখছে আর কি, অনেকেই দেখছে, মানে এগুলো হুম, সেন্টিমেন্টাল হুম, বিষয় তো। হুম, তো এইটা ওই ওরকম একটা জায়গা বলছে ব্রাত্য বসু, কুণাল ঘোষরা বলছেন যে ওই 1987 মতো আমরা যাচ্ছি কিনা, সে দেখ কাছাকাছি হুম, হয়তো যেতে পারি, সেটা দেখার আর কি। কারণ দেখুন, ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে যেটা হয়, যখন মোমেন্টাম হয়ে যায় কোনো একটা পার্টির পক্ষে, কনসলিডেশন যখন হুম, তৈরি হয়, তখন উইনার্স টেক ইট অল হয়। মানে তখন খুব হুম, মার্জিনাল সিটগুলো, মানে যেখানে হুম, ধরুন যেটা বিজেপি এক্সপেক্ট করছিল যে এটা আমরা 1000, 2000 কি 3000 ভোটে জিতবো, সেই সিটগুলো হুম, তখন মানে তৃণমূল জিতে যেতে পারে। হ্যাঁ, মানে এটা হুম, মানে এটা হয় আর কি আমাদের হুম, নির্বাচনের ফার্স্ট ফার্স্ট পোস্ট সিস্টেমে। মোমেন্টাম যখন গ্রো করে, এটা আপনি দেখবেন হুম, কাউন্টিং ডেতে, অনেক সময় দেখবেন কাউন্টিং ডেতে প্রথমের হুম। দিকে গ্যাপটা কম থাকে, তারপর 1-2 ঘন্টা পরেই গ্যাপটা অনেক বেড়ে যায়, একটা কারণ ওই একটা প্রশ্ন করি কনসলিডেশনটা হয় বলে। যে এখনো পর্যন্ত যেটুকু দেখলেন, মানে শেষ দফার নির্বাচন এবং এবার মাত্র 2টো দফায় নির্বাচন হয়েছে রাজ্যে, আহ, আগের বিধানসভা নির্বাচনের তুলনায় এবারে কি, আচ্ছা প্রথমে বলুন যে এবারেও কি সরকার তৃণমূল কংগ্রেসই গঠন করছে? এখন অব্দি ট্রেন্ড দেখে তাই মনে হচ্ছে। আমি তো দেখুন, যা ইতিহাস যা অঙ্ক কি বলছে, বলছে? শুধু অঙ্ক তো নয়, নির্বাচনের সঙ্গে একটা রসায়নও আছে। হুম, রসায়ন বলছি, অঙ্ক এবং রসায়ন দুটো মিলিয়ে হুম, কিন্তু সরকার থাকছে, এইটা বলতে পারি। এবার আমি তো এখন বেশ। আমি তো এখন ভোট সার্ভে করিনি, এক্সিট হ্যাঁ, পোলও করিনি, ফলে আমি তো হ্যাঁ, ওটা বলতেও পারবো না। আর আমি জানি যে এইসব হুম, এক্সিট পোল গুলোরও কোনো মানে হয় না, কারণ এ লাগলে তুক, না লাগলে তাক। এগুলো আমরা আপনার সঙ্গে 2021-24 এরকম আলোচনা হয়েছিল। হ্যাঁ, ঠিক। এই রকম। হ্যাঁ, তো সেখানে ওটা বলে ওগুলোর কোনো মানে হয় না, কারণ যতটা রিগোরাস মেথোডোলজি দরকার প্রত্যেকটা হুম, কেন্দ্রে গিয়ে যে ধরনের সার্ভে করার দরকার, সেটা হয় না। হুম, মানুষও অনেক শেয়ানা হয়ে গেছে, মানুষও খুব পরিষ্কার করে কথা বলতে চায় না, সাইলেন্ট ভোট হয়, সাইলেন্ট প্রচুর। প্রতিবাদের ভোট হয়। এবং এই যে অ্যান্টি এস্টাবলিশমেন্ট, এই ইনকামবেন্টটা ঠিক কে, হুম, ইনকামবেন্সিটা হুম, কি স্টেট গভর্নমেন্ট নাকি ইনকামবেন্সিটা দিল্লির সরকার? এইটা সেন্ট্রাল। একটা বড় হুম, বিষয়, যে দিল্লি থেকে টাকা আসছে না বাংলার, হুম, এটার বিরুদ্ধে কি ভোট হচ্ছে, হুম, যেখানে একটা বাংলাবাদী লাইন চলছে। আবার ধরুন, মানে স্ক্রিপ্টটাই এরকম যে এখানে ইনকামবেন্ট তৃণমূল নেত্রী, তিনি হচ্ছে মূল অপোজিশনে আছেন। হুম, হুম, হুম। হ্যাঁ, দিল্লির বিরুদ্ধে একটা অপোজিশনে আছে, দিল্লির হচ্ছে, অর্থাৎ দিল্লি থেকে অনেকগুলো যত। ডাইমেনশন রয়েছে পুরো বিষয়টার। এক্স্যাক্টলি। এইবার এইবার একটা কথা আসি আপনার কাছে যে ধরে নিলাম যে এখন অব্দি যা রসায়ন এবং অঙ্ক বলছে, আবারও এই তৃণমূল কংগ্রেসই সরকার গঠন করছে। সেক্ষেত্রে সেক্ষেত্রে 21-এর যে আসন সংখ্যা ছিল
তার থেকে কি এবারে আসন সংখ্যা বাড়তে পারে বলে মনে হচ্ছে? মনে হচ্ছে মানে ওই সেই আবার অঙ্ক এবং রসায়ন। এইখানে এটা কঠিন ব্যাপার যে এইটা ঠিক এক্স্যাক্ট কত আসনটা হবে। মানে 21-এ 213 পেয়েছিল, সেটা বাই করবে 215, এটা গেটে গিয়ে 226-এ যাবে, কিন্তু 2011-তে হয়েছিল 225টা পেয়েছিল অ্যালায়েন্স মিলে, 185টা তৃণমূল আর কংগ্রেস 40টা। সেটা কি 226 আবার হবে নাকি আরো বেশি হবে, এইটা কেউ এখনো আমি বলতে পারছি না। তবে এইটুকুনিও বলা যেতে পারে আপাতত যা মনে হচ্ছে যে খুব যদি খারাপ হয়, মানে ধরুন কেউই জানলো না, চোরা স্রোত ছিল। আমিও আমার ফিল্ড ওয়ার্কেও আমি দেখেছি যে অনেক কিছু কিছু জায়গায় কিছু কিছু পকেটসে ক্ষোভ আছে, কিন্তু সেই ক্ষোভটা অনেক বেশি গ্রাম পঞ্চায়েত স্তরে, সেই ক্ষোভটা পঞ্চায়েত কোন একটা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, সেই ক্ষোভটা কোন লোকাল এমএলএ এর বিরুদ্ধে। যার জন্য তৃণমূল 74টা জায়গায় মানে চেঞ্জও করেছে, এমএলএ ক্যান্ডিডেট চেঞ্জ করেছে। কিন্তু এইটার জন্য এই যে ক্ষোভটাকে চ্যানেলাইজ করার জন্য বিরোধীদের তো একটা বড় মুখ দরকার, যার একটা লম্বা দীর্ঘ অভিজ্ঞতা আছে অ্যাজ অ্যান অপোজিশন লিডার। কারণ এটাই বাংলা একটা বড় ট্রেন। মানে জ্যোতি বসু, ধরুন আমি উদাহরণ দিচ্ছি, দুটো উদাহরণ, জ্যোতি বসু এবং মমতা ব্যানার্জি, দুজন বিরোধী উদাহরণ, বিরোধী নেতা নেত্রী। জ্যোতি বসু 46 সালে প্রথম নির্বাচন জেতেন, তারপরে মানে 21 বছরের মাথায় আপনার 67 সালে উপমুখ্যমন্ত্রী হন। তারও 10 বছর পরে আরো লড়াই করার পরে 77 সালে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী, অর্থাৎ 30 বছর লড়াই করার পরে মুখ্যমন্ত্রী। আর মমতা বন্দ্যোপাধ্যায় 27 বছর লড়াই করার পর, আমি যদি সংসদীয় রাজনীতির লড়াই বলছি, আমি আর 70-এর দশকে মানে ছাত্র রাজনীতির সময় আমি যাচ্ছিই না। ফলে 27 বছর মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করার পরে, এবং বিশেষ করে 90-এর দশক এবং 2000-এর দশক, 2 দশক প্রধান বিরোধী দলনেত্রী মুখ হিসেবে, এবং তার তো একটা ক্রেডিবিলিটি ছিল। সেই ক্রেডিবিলিটি একদিনে হয়নি, একদিনে উপার্জন হয়নি। দেখুন, আপনি দেখবেন 1998 থেকে 2006-এর যে সময়টা, এই সময়টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেকেই বিশ্বাস করতেন না যে আজকে কংগ্রেস কালকে বিজেপি, এই ইমেজটা কিন্তু চেঞ্জ হয়েছে 6-এর পর থেকে, সিঙ্গুর নন্দীগ্রামের সময় থেকে চেঞ্জ হয়েছে। হওয়ার পরে বলেছেন না যাই হোক, অন্তত সিনসিয়ার ছিল, বরাবরই কিন্তু লড়েছে, খেটেছে যখন লড়েছে, যখন তার একটা দাম দিতে হবে। এইটা এখনো বিজেপির কোন নেতা নেত্রীর এখনো সেইটা হয়ে ওঠেনি। এটা একটা বিজেপির বড় মাইনাস। কাজেই সেই জায়গা থেকে ধরে নেওয়া যায় অঙ্ক এবং রসায়ন অনুযায়ী যে হয়তো এবার আসন বাড়তে পারে। আমি বলছি আমি জানি না, কারণ এসআইআর এর কনস্টিটিউয়েন্সি ওয়াইজ যে আপনার ডাইনামিক্স, সেই ডাইনামিক্সে কি হবে আমি জানি না। আমার আরেকটা ভয় আছে, ভয় মানে এটা খুব সঙ্গত ভয়, কারণ হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং আরো কয়েকটা জায়গায়, মহারাষ্ট্রে এই যে ভোট চুরির কথা অনেকে বলছে, ইনক্লুডিং নির্মলা সীতারামন যে হাজব্যান্ড প্রভাকর, উনি বলছেন যে এই অন্ধ্রপ্রদেশে এরকম হঠাৎ করে রাতারাতি নাকি ভোট চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ফলে ইভিএম গুলোকে ঠিক মতো গার্ড দেওয়া, মানে সিআরপিএফ তো আছে, কিন্তু আমরা তো জানি ইলেকশন কমিশন কিভাবে কম্প্রোমাইজ, ইলেকশন কমিশন কার্ড দ্বারা নিয়ন্ত্রিত, যেভাবে এসআইআরটা হলো এবং যেভাবে মানে এই ইলেকশনটা হচ্ছে, আনফেয়ার একটা ইলেকশন তো হলো, সবাই দেখছে সেটা, সেইটা ফলে ইভিএম কার্ড দেওয়া, এরকম অনেক কিছু ব্যাপার আছে। ফলে আমি সবকিছু মিলিয়ে আমি বলছি যে আমার হিসেব খুব খারাপ হলে, তৃণমূল যদি খুব খারাপ হয়, তাহলে 180টার সিট পাওয়া উচিত, ভালো হলে 200টা তারা ক্রস করবে, আর খুব ভালো হলে তারা এই 226-এর যে টার্গেট তারা সেটা অ্যাচিভ করতে পারে। দেখা যাক 4 মে পর্যন্ত কি রেজাল্ট আসে, ততদিন পর্যন্ত আমাদের প্রত্যেকের অপেক্ষা থাকবে, এবং এই ধরনের কথাবার্তা চায়ের দোকান থেকে শুরু করে পডকাস্ট থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম বলুন, সব জায়গাতেই হয়তো চলবে। অনেক ধন্যবাদ মইদুল বাবু আমাদের সময় দেওয়ার জন্য। পরে নিশ্চয়ই আবার দেখা হবে। 4 তারিখে আমাদের নজর থাকবে সকলে। ধন্যবাদ, নমস্কার। আমাদের সঙ্গে ছিলেন অধ্যাপক মইদুল ইসলাম। ভোট শেষ হয়েছে সবে, এবং তারপরে পরেই আমরা এই লাইভটা করলাম, কারণ অনেকের অনেক রকমের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে প্রচুর ভোট পড়েছে, কাজে সেক্ষেত্রে হয়তো এবার রাজ্য সরকার বদল হবে, কিন্তু সেটা যে আসলে অঙ্ক এবং রসায়ন মেনে সম্ভব নয়, সেই ব্যাখ্যাটাই আমরা শুনলাম রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকের কাছ থেকে। অবশ্যই শেষ কথা জনগণ বলবেন।
জনতা জনার্দনের রায়ের জন্য আমরা 4 তারিখের দিকে তাকিয়ে থাকবো। আজকের মতন মধুরিমা এবং এখানে শেষ করছি। অন্যান্য সমস্ত খবরের জন্য, আপডেটের জন্য নজর থাকুক দৃষ্টিভঙ্গির পেজে। সঙ্গে যারা ছিলেন ধন্যবাদ।